হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক। একবিংশ শতাব্দীতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কি সম্পর্ক আছে তা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখা যাক যে এই শ্রীলঙ্কার অবস্থান কোথায়। তাহলে তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, তাহলে ভারত যে আছে সেই ভারতের, ঠিক আছে, ভারতের একদম এই জায়গায় তোমরা দেখতে পারবে কাকে, যে শ্রীলঙ্কাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের কোন দিকে শ্রীলঙ্কা অবস্থিত, তাহলে মনে রাখবে যে ভারতের দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে কিন্তু এই শ্রীলঙ্কা অবস্থিত। আর কোন মহাসাগরে অবস্থিত? যে ভারত মহাসাগরে, ভারত মহাসাগরে। তাহলে ভারত মহাসাগরে ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে এই শ্রীলঙ্কা। একটা ম্যাপের সবসময় উপরের দিকটা হয় হচ্ছে উত্তর দিক অর্থাৎ নর্থ, নিচের দিকটা সাউথ অর্থাৎ দক্ষিণ, ডান পাশটা ইস্ট অর্থাৎ পূর্ব দিক, আর বাম পাশটা হয় হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। তাহলে শ্রীলঙ্কা কিন্তু তোমরা যদি অনেকে দেখো, তোমরা ভাববে যে না, যে দক্ষিণ দিকই আছে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার মধ্যে যদি দক্ষিণ দিক দিয়ে দাও তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? ভারতের একদম দক্ষিণে নেই, দক্ষিণ পূর্ব দিকে আছে, অর্থাৎ একটু সাইডে আছে, দক্ষিণে এবং একটু পূর্বে। তাহলে দক্ষিণ পূর্ব কিন্তু উত্তর হবে, যে শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব দিকে আছে ভারত মহাসাগরে। আর একটা প্রশ্ন আছে যে ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তাহলে মনে রাখবে পক প্রণালী, ঠিক আছে, পক প্রণালী। তাহলে এই পক প্রণালী দ্বারা কিন্তু ভারত আর শ্রীলঙ্কা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাহলে অবস্থানটা বুঝতে পারলে যে শ্রীলঙ্কা ভারতের কোথায়, ভারতের কোন দিকে অবস্থিত এবং কোন মহাসাগরে অবস্থিত। এবার দেখো যে এই শ্রীলঙ্কাকে আগে আরেকটা নামে বলা হতো, সেটা হচ্ছে সিলন, ঠিক আছে? তাহলে এই শ্রীলঙ্কার আগের নাম কি? আগের নাম ছিল সিলন, এই নামটা মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে শ্রীলঙ্কার পূর্ববর্তী নাম কি ছিল, অপশানে কিন্তু সিলন থাকলে উত্তর হবে সিলন, ঠিক আছে? আর এই যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? রাজধানী, তাহলে মনে রাখবে এই শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, ঠিক আছে? তাহলে শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে হচ্ছে এই শ্রীলঙ্কার রাজধানীর নাম, এটা মনে রাখবে। তাহলে এই যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক কি? দেখো, শ্রীলঙ্কা কিন্তু স্বাধীন হয় 1948 সালে, ভারত স্বাধীন হয় 1947 সালে, তারপরের বছরই 1948 সালে কিন্তু এই শ্রীলঙ্কা স্বাধীন হয়ে যায়। আর এই যে শ্রীলঙ্কা, ভারত আর শ্রীলঙ্কা, ঠিক আছে, ভারত আর যে শ্রীলঙ্কা আছে আগে কিন্তু ব্রিটিশ শাসনের আন্ডারে পড়তো। তাহলে ব্রিটিশ শাসন এখানেও ছিল, এখানেও ছিল, তাহলে এই টোটালটাই ব্রিটিশ টেরিটরি ছিল আর কি, ঠিক আছে, ব্রিটিশের অন্তর্গত ছিল। তাহলে তখন কিন্তু এখানে মানুষ এখানে আসতো, ঠিক আছে? এখানে কিন্তু আমার একটা রাষ্ট্র, এখানে একটা স্টেট আছে বর্তমানে তামিলনাড়ু, ঠিক আছে? ভারতের একদম দক্ষিণে যে রাজ্যটি, এখানে কি আছে, কোন রাজ্য আছে? বর্তমানে তামিলনাড়ু রাজ্য আছে। তাহলে তামিলনাড়ুতে যে তামিল ভাষাভাষী লোকেরা থাকে, সেই লোকেরা কিন্তু এই যে শ্রীলঙ্কার এই জায়গাতেও থাকতো, ঠিক আছে? শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু তামিল ভাষাভাষীর লোকেরা থাকতো। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এলটিটিই নিয়ে, ঠিক আছে, এলটিটিই, এই যে এলটিটিই এর পুরো নামটা কি? দেখো, এই এলটিটিই এর পুরো নাম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ
অফ তামিল এলাম, তামিল এলাম, লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, এটা হচ্ছে এলটিটিই এর পুরো নাম। এইটা হচ্ছে একটা সংগঠন গঠন করে, ঠিক আছে। এই সংগঠনটা কিসের জন্য গঠিত হয় সেটা এখন আলোচনা করব। যে এই যে ভারতের এই জায়গায় তামিল ভাষাভাষীর লোকেরা থাকতো, শ্রীলঙ্কার মধ্যেও কিছু মানুষ তামিল ভাষাভাষী ছিল, ঠিক আছে। বর্তমানে বলা যায় যে 15% তামিল ভাষাভাষী লোকেরা ছিল, ঠিক আছে। আর বেশিরভাগই সেখানে আছে হচ্ছে সিংহলি, ঠিক আছে। সেখানের বেশিরভাগ বাসিন্দাই, মেজরিটি হচ্ছে সিংহলি, সিংহলি সম্প্রদায়ের মানুষেরা থাকে, সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, বেশিরভাগ মানুষ। আর 15% তামিল থাকতো, তামিল, ঠিক আছে। তাহলে তামিলরাও কিন্তু শ্রীলঙ্কায় থাকতো। তাহলে এই তামিলদের ওপর না বৈষম্য করা হয়েছিল তখন, তামিলদের ওপর। তখন তামিল সরকার কি শ্রীলঙ্কার মধ্যে যে তামিল ভাষাভাষীর লোকেরা বসবাস করতো, তামিল সম্প্রদায়ের লোকেরা বসবাস করতো, তাহলে সেখানে কি করা হয় যে সিংহলি সম্প্রদায়ের সেখানে শাসকরাও হয়েছিল সিংহলি সম্প্রদায়ের লোকেরা। তাহলে শুধুমাত্র সেখানের মধ্যে শ্রীলঙ্কার মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে তামিল ভাষাকে বাদ দেওয়া হয়। সরকারি চাকরির সুযোগ সুবিধার মধ্যে তামিলদের অতটা সুযোগ সুবিধা দেওয়া হতো না। তাহলে তারপরে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকেও তামিল ভাষাকে বাদ দেওয়া হয়, তাহলে এখানে কি হচ্ছে যে শ্রীলঙ্কার মধ্যে বসবাসকারী যে সমস্ত তামিল ভাষাভাষী লোকেরা ছিল তাদের ওপর আর কি বৈষম্য করা হতো, সমান অধিকার ছিল না সেখানে। তাহলে এই যে তামিল ভাষাভাষী লোকেদের ওপর এই যে তখন বৈষম্য করা হচ্ছিল, তখন তামিল ভাষাভাষী লোকেদের মধ্যে একটা ক্ষোভ জমা হচ্ছিল যে তারা সরকারি চাকরির সুযোগ সুবিধা পাচ্ছিল না, তাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু স্বীকৃত ছিল না। তাহলে এর জন্য কিন্তু তামিল ভাষাভাষীর মধ্যে যে লোকেরা তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা যায় এবং তাদের মধ্যে তারা সরকারের বিরুদ্ধে একটা সংগঠন গড়ে তোলে, সেটা হচ্ছে এলটিটিই। আর তারা কি চায়, যে তারা চায় যে এই যে শ্রীলঙ্কার মধ্যে, শ্রীলঙ্কা যে আছে, শ্রীলঙ্কার মধ্যে এই যে পূর্ব এবং উত্তর পূর্ব, ঠিক আছে, পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, এই জায়গাটায় এই পূর্ব এবং উত্তর পূর্ব দিকে যে তামিল ভাষাভাষীর লোকেরা ছিল, ঠিক আছে, এই পাঁচটাতেই বেশিরভাগ তামিল ভাষাভাষীর লোকেরা ছিল, ঠিক আছে। উত্তর ও উত্তর পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব শ্রীলঙ্কার মধ্যে কারা ছিল, যে তামিল ভাষাভাষীর লোকেরা ছিল। আর সেখানেই তামিল ভাষাভাষীর লোকেদের নিয়ে কিন্তু এই এলটিটিই কি গঠন করতে চেয়েছিল, যে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, সেটা হচ্ছে তামিল এলাম। এই যে তামিল এলাম আছে না, এই তামিল এলাম নামেই একটা তারা রাষ্ট্র গঠিত করতে চেয়েছিল। কারা? এই যে এলটিটিই, এই সংগঠনটা, ঠিক আছে। তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। অবস্থা এমন খারাপ হয়ে যায় যে শ্রীলঙ্কার মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যায়। আর গৃহযুদ্ধ কি? গৃহযুদ্ধ হচ্ছে একটা দেশের মধ্যে সেই দেশের জনগণরাই নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করে দেয়, সেটা হচ্ছে গৃহযুদ্ধ। যেমন সেখানে আর কি শ্রীলঙ্কার মধ্যে তামিল ভাষাভাষী লোকেরা এবং যে সিংহলি লোকেরা আছে, সিংহলি ভাষাভাষী এবং যে সরকার আছে, তাদের মধ্যে যুদ্ধ হতে থাকে। অর্থাৎ একটা দেশের মধ্যেই দুটি সম্প্রদায়ের মধ্যে বা দুটি ধর্মের মধ্যে যখন যুদ্ধ হয়, সেটা হচ্ছে গৃহযুদ্ধ বলা হয়, ঠিক আছে। একটা দেশের মধ্যেই বিভিন্ন সম্প্রদায় হতে পারে, বিভিন্ন ধর্মের লোক হতে পারে, বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা হতে পারে, যখন নিজেরাই যুদ্ধ করতে থাকে তখন সেটা হচ্ছে গৃহযুদ্ধ, অর্থাৎ সিভিল ওয়ার। তাহলে সেরকম শ্রীলঙ্কার মধ্যে তখন সিভিল ওয়ার সৃষ্টি হয়েছিল, যে তামিল ভাষাভাষীদের লোকেদের তখন স্বার্থ সংরক্ষিত হচ্ছিল না, সেখানে তাদের সুযোগ সুবিধা নেই। তাহলে তারা কি করছিল, যে তাদের যে স্বার্থ, তাদের অধিকার, তামিল ভাষাভাষী লোকেদের অধিকার রক্ষার জন্য এই এলটিটিই অর্থাৎ লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম গঠিত হয়। কিসের জন্য? যে এই যে শ্রীলঙ্কার উত্তর আর উত্তর পূর্ব অঞ্চল আছে, যেখানের মধ্যে তামিল ভাষাভাষী লোকেরা বেশি বসবাস করে, 15%-এর মতো তামিলরা বসবাস করে, তাদের অধিকার রক্ষার জন্য তারা চাইছিল যে তারা একটা আলাদা একটা রাষ্ট্র গঠন করবে। আর সেই রাষ্ট্র অর্থাৎ সেই দেশটার নাম কি হবে? তামিল এলাম, ঠিক আছে। সেই দেশটার নাম হবে তামিল এলাম। তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করবে এই জায়গা থেকে, এদের জায়গাকে বিচ্ছিন্ন করে। কিন্তু শ্রীলঙ্কার সরকার কি চাবে যে আমাদের রাষ্ট্র একটু
টুকরো হয়ে যাক, একটা আলাদা রাষ্ট্র হয়ে যাক না, তাহলে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে এই এলটিটিইর তখন খুব যুদ্ধ শুরু হয়ে যায় আর কি, ঠিক আছে, ভিতরে আর কি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে এর জন্য ভারতের এই জায়গাটার মধ্যে তামিল ভাষাভাষী লোকেরা থাকে, তাহলে এই যে তামিল ভাষাভাষীর লোকেরা, আমার ভারতের লোকেরাও আর কি এই তামিলনাড়ুর যে জনতারা ছিল, তামিলনাড়ুর যে লোকেরা ছিল, তারা ভারত সরকারকে চাপ দিতে থাকে যে আমাদের ভাষাভাষীর লোকেরা এই শ্রীলঙ্কায় বাস করছে, তাদের স্বার্থ সেখানে রক্ষিত হচ্ছে না, তাহলে ভারত সরকারের দরকার যে তারা সেই শ্রীলঙ্কার তামিল ভাষাভাষী লোকেদের পাশে দাঁড়ানো, তাই না? যেহেতু ভারতের বসবাসকারী আছে, তামিল তামিল ভাষাভাষী লোকেরা বসবাস করে, তাহলে তাদের সেন্টিমেন্ট আছে একটা যে এখানে তাদেরই লোকেরা, ঠিক আছে, এই তামিলনাড়ু থেকে কিন্তু অনেক লোকেরা শ্রীলঙ্কা এখানে এসেছে। আগে বলেছিলাম না যে ব্রিটিশরা এখানে শাসন করতো, তাহলে আগে এখানে এই তামিলনাড়ু থেকে অনেক তামিল লোকেরা কাজের জন্য এখানে আসতো, তাহলে তখন তো একটাই ছিল, ব্রিটিশরা শাসন করতো। তাহলে আসার পরে এখন তো এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, তাহলে এই তামিলনাড়ুর লোকেরা ভারত সরকারকে চাপে ফেলছে যে না, শ্রীলঙ্কার মধ্যে আমাদের জনগোষ্ঠীটাই, তামিল ভাষাভাষী লোকেরা যেখানে ওরা বসবাস করছে, তাদের উপর অত্যাচার চলছে, তাদের বৈষম্য করা হচ্ছে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের অধিকার সেখানে সংরক্ষিত হচ্ছে না। তাহলে এই এলটিটিই অর্থাৎ এই সংঘের পাশে, এই গোষ্ঠীর পাশে আমাদের দাঁড়ানো উচিত। তার জন্য ভারত সরকারও কিন্তু অনেক চেষ্টা করে, ঠিক আছে। ভারত সরকার তারপরে একটা চুক্তি করে, ঠিক আছে, 1987 সালে একটা চুক্তি করে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে, ঠিক আছে, ভারত শ্রীলঙ্কা চুক্তি সেটাকে বলা হয় ভারত শ্রীলঙ্কা চুক্তি। ভারত শ্রীলঙ্কা চুক্তি, ঠিক আছে। এই ভারত শ্রীলঙ্কা চুক্তি করা হয়, এই চুক্তির মাধ্যমে কি করা হয় যে ভারত সরকার আসে যে এই এলটিটিই যে চাচ্ছে যে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে এই শ্রীলঙ্কার এতটুকু অংশ নিয়ে, তাহলে এখন ভারত সরকার শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে যে হ্যাঁ, আমরা এলটিটির সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত করে দেব, কিন্তু তুমি আর কি শ্রীলঙ্কাকে বলা হচ্ছে, শ্রীলঙ্কার সরকারকে বলছে যে তোমরা এই যে তামিল ভাষাভাষী লোকেরা আছে তাদের জন্য একটা আলাদা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করো, তাদেরকে যাতে তারা যাতে নিজেরা শাসন করতে পারে, তাদেরকে একটা আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দাও। যেমন ভারতের মধ্যে 28টি রাজ্য আছে, আর প্রত্যেকটা রাজ্যের মধ্যে রাজ্য সরকার থাকে। যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রাজ্য, আর রাজ্যের মধ্যে রাজ্য সরকার থাকে, আর রাজ্য সরকারের হেড হচ্ছে মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রীর হাতে অনেক ক্ষমতা থাকে। ঠিক সেরকম ভারত সরকার এই চুক্তিতে বলে দেয় যে না, এই তামিল ভাষাভাষীযুক্ত যে এলাকা আছে তাদেরকে আলাদা একটা স্টেট করে দাও, আর সেখানের লোকেরাই সেখানে মানুষকে শাসন করবে, তাহলে যাতে সেখানের লোকেদের স্বার্থ অর্থাৎ অধিকার যাতে রক্ষিত হয়। আর এর জন্য ভারত সরকার 13তম সংবিধান সংশোধনীর কথা বলে, ঠিক আছে, 13তম সংবিধান সংশোধনী, 13তম সংবিধান সংশোধনীর কথা বলে শ্রীলঙ্কাকে করতে। শ্রীলঙ্কার যে সংবিধান আছে সেই শ্রীলঙ্কার সংবিধানের 13তম সংবিধান সংশোধনী করতে বলে ভারত সরকার। আমাদের সংবিধান না, কিন্তু শ্রীলঙ্কার যে সংবিধান আছে সেইখানে সংবিধান সংশোধন করতে বলে ভারত সরকার, যে তোমাদের শ্রীলঙ্কার যে সংবিধান আছে সেখানে 13তম সংবিধান সংশোধন করো, এবং এই যে শ্রীলঙ্কার মধ্যে যে এই তামিল ভাষাভাষী লোকেরা আছে তাদেরকে একটা আর কি স্বায়ত্তশাসনের ব্যবস্থা করে দাও, যাতে তারা নিজেরা নিজেদের অঞ্চলকে আর কি তামিল ভাষাভাষী লোকেদেরকে শাসন করতে পারে, ঠিক আছে। তাহলে এটা বলা হয় 1987 সালে। তারপরে ভারত কি পাঠায়, যে ভারত এখানের মধ্যে কিন্তু শান্তি রক্ষা বাহিনী পাঠায়, ইন্ডিয়াস পিস কিপিং ফোর্স পাঠায়, ঠিক আছে। IPKF, এই ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠায় ভারত সরকার, যাতে এখানের মধ্যে শ্রীলঙ্কা এবং যে এই এলটিটিইর মধ্যে যে যুদ্ধ চলছিল, গৃহযুদ্ধ চলছিল, তা যাতে থেমে যায়, ঠিক আছে। এর জন্য ভারত সরকার এখানের মধ্যে যুক্ত হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এলটিটিই এই চুক্তি মানে না, কারণ এখানে এই চুক্তির মধ্যে ভারত আর শ্রীলঙ্কা চুক্তি স্বাক্ষর করে ফেলে, কিন্তু এখানের মধ্যে এলটিটির কোনো ভূমিকাই ছিল না, ঠিক আছে। তারপরে ভারত সরকারের সঙ্গে ভারতের যে শান্তি রক্ষা বাহিনী যে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, সেই শান্তি রক্ষা বাহিনীর সঙ্গেই কিন্তু ওই এলটিটির যুদ্ধ লেগে যায়, ঠিক আছে, আবার যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ভারত সরকারকে
এই শ্রীলঙ্কা থেকে তার যে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স অর্থাৎ যে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল সেটাকে উইথড্র করতে হয়, আবার ভারতে ফিরিয়ে আনতে হয়। তার জন্য ভারতের অনেক সৈন্য মারাও যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভারতের পক্ষে একটা খারাপ ছিল, ঠিক আছে। ভারত একদিকে না চুক্তি স্বাক্ষরিত করলো কিন্তু ভারতের কোনো লাভ হলো না। শেষমেশ ভারতকে আরও অনেক সমালোচিত হতে হলো, ঠিক আছে। ভারতের দেশের যে মানুষেরা আছে, জনগণরা আছে, তারা সমালোচনা করতে থাকলো। এলটিটি বললো না, ভারত সরকার আমাকে ধোঁকা দিয়েছে, ঠিক আছে। এলটিটি ভেবেছিল যে ভারত সরকার আসবে এখানের মধ্যে চুক্তির মাধ্যমে এটা করিয়ে দেবে, কিন্তু এলটিটি বলছে না, শ্রীলঙ্কা সরকার আমাদের জন্য কিছুই করছে না। তারপরে এলটিটি আবার যুদ্ধ চালিয়ে দিয়েছে। এখন ভারত সরকারের যে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে এখন এলটিটি আবার যুদ্ধ করতে শুরু করলো। গরিলা ট্যাকটিক আর কি ইস্তেমাল করছে তারা, ঠিক আছে। তাহলে এর দ্বারা কি হয় যে ভারত সরকার ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সকে আবার ভারতে নিয়ে যায়, আর এলটিটিই এবার শ্রীলঙ্কারও বিরুদ্ধে হয়ে যায় এবং ভারতের বিরুদ্ধেও হয়ে যায়। আর 1991 সালে তামিলনাড়ুতে যখন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, ঠিক আছে, রাজীব গান্ধী যখন যায় সেখানে কিন্তু এলটিটি কি করে যে রাজীব গান্ধী মারা যায় কীভাবে, যে এই এলটিটি কিন্তু ভারতের যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী তাকে মেরে ফেলে। কীভাবে, যে একটা সভার মধ্যে রাজীব গান্ধীর সামনে একটা মেয়ে আছে, ঠিক আছে, আর তখন সেই মেয়েটার গায়ের মধ্যে বোমা জড়ানো ছিল, ঠিক আছে, বোমা সেই মেয়েটার গায়ে পেঁচানো ছিল। তাহলে যখন সেই মেয়েটি রাজীব গান্ধীর কাছে আসে তখনই সেই বোমটা কিন্তু ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে রাজীব গান্ধীর মৃত্যু হয়ে যায়। তাহলে এই যে একটা এলটিটির যে একটি এই সংঘের লিবারেশন টাইগার্স অফ তামিল এলামের যে একজন মেয়েকে এইভাবে বোমা বেঁধে রাজীব গান্ধীকে মারার জন্য যে পাঠানো হয়েছিল, তাহলে এর জন্য কিন্তু ভারত সরকার এখন এলটিটিরও বিরুদ্ধে হয়ে যায়। এখন ভারত সরকার বলে দেয় যে না, শ্রীলঙ্কার যে সমস্যা, এই যে তামিল ভাষাভাষী লোকেদের যে সমস্যা, সেটা শ্রীলঙ্কার সমস্যা, আমরা আর এতে হস্তক্ষেপ করব না। যাও আগে ভারত সরকার চেয়েছিল না যে এখানে তামিল ভাষাভাষী লোকেদের স্বার্থ রক্ষার জন্য আমরা কিছু যোগদান দিই, চেষ্টা করি, কিন্তু কোনো কাজ ভারত সরকারের কোনো লাভ হয়নি করে, উল্টা ভারতের যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, তিনি মারা যান। তাহলে ভারতের টোটালটা লস, ঠিক আছে, ভারত অনেক লস হয় ভারতের। একদিক দিয়ে ভারতকে সমালোচিত হতে হলো যে সেখানে গিয়ে কোনো কিছু করতে পারলো না, শান্তিরক্ষা বাহিনী ফেরত পাঠালো, অনেক সৈন্য মারা গেল, সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মারা গেল রাজীব গান্ধী। তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছাকাছি একটা জায়গার মধ্যে এলটিটির আর কি একজন মেয়ে বোমা পেঁচিয়ে এসেছিল এবং মারা গেছে, মেয়েটিও মারা গেছে, তার সঙ্গে সঙ্গে রাজীব গান্ধীও মারা গেছে। তাহলে এবার 2009 সালে শেষমেশে 2009 সালে কি হয় যে এই গৃহযুদ্ধ শেষ হয়ে যায়। অর্থাৎ যখন ভারত সরকার বলে দেয় যে না 1991 সালে যে আমরা এখন আর শ্রীলঙ্কার আন্তরিক ব্যাপারে, অভ্যন্তরীণ ব্যাপারে আর হস্তক্ষেপ করব না, এখন শ্রীলঙ্কা যা পারে তাই করুক, এই এলটিটিকে একদম শেষ করে দেখ, আমাদের কোনো দেখার দরকার নেই। তারপরে শ্রীলঙ্কা কি করে যে শ্রীলঙ্কা সামরিক হস্তক্ষেপের দ্বারা এই এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল এলামকে একদম নির্মূলে উৎখাটিত করে ফেলে, একদম শেষ করে দেয় তাদেরকে, ঠিক আছে। 2009 সালে এই এলটিটির অস্তিত্ব আর থাকে না, বুঝা গেল। তাহলে এই যে 2009 সালে এলটিটিকে একদম শেষ করে দেওয়া হয় শ্রীলঙ্কা সরকারের দ্বারা, সামরিক অভ্যুত্থানের দ্বারা, আর এর জন্যই 2009 সালে এই গৃহযুদ্ধ শেষ হয়ে যায়, সিভিল ওয়ার শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। তাহলে এটা বোঝা গেল এলটিটিইর ইতিহাস সম্পর্কে। আর মনে রাখবে যে এই এলটিটিইর যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে, এটা প্রতিষ্ঠা হয় 1976 সালে, এটা মনে রাখবে। আর এই যে এলটিটিইর প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ভেলুপিল্লাই প্রভাকরণ। তাহলে ভেলুপিল্লাই প্রভাকরণ ছিলেন এই এলটিটি এর প্রতিষ্ঠাতা, এটা মনে রাখবে। আর 1976 সালে এটা কিন্তু প্রতিষ্ঠা হয় এই এলটিটি, এই সংগঠনটা। তাহলে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। দেখো যে 2017 সালে
ঠিক আছে। ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু শ্রীলঙ্কায় যান, আর শ্রীলঙ্কায় যান আন্তর্জাতিক ভেসাক একটা দিবস পালিত হয় সেদিন যান, ঠিক আছে। আন্তর্জাতিক ভেসাক দিবস। তাহলে আন্তর্জাতিক ভেসাক দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, 2017 সালে কিন্তু যান কোথায়, শ্রীলঙ্কায় যান। তাহলে এর দ্বারা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। তাহলে ভারত থেকে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা থেকে ভারতে যে ডিপ্লোম্যাট আছে, রাজনীতিবিদরা আছে, প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক, তারা এক দেশ থেকে অন্য দেশে যায়, আর যার দ্বারা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। আর তাছাড়াও বাণিজ্যিক সম্পর্কের মধ্যেও বলা হয় যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য চলে। আর এর জন্য কিন্তু 2000 সালে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, FTA সাইন হয়, ঠিক আছে। 2000 সালে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে FTA অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, বাংলায় তোমাদের আসবে তাই বাংলায় লিখে দিচ্ছি যে মুক্ত বাণিজ্য চুক্তি। তো এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 2000 সালে, ঠিক আছে। স্বাক্ষরিত হয় বলতে এটা কার্যকর হয়, ঠিক আছে, 2000 সালে কার্যকর হয়, স্বাক্ষরিত হয় 1998 সালে, ঠিক আছে। স্বাক্ষরিত হয় তার আগেই কিন্তু, তাহলে 1998 সালে স্বাক্ষরিত হয়ে যায়, স্বাক্ষরিত হয়, ঠিক আছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে, মুক্ত বাণিজ্য চুক্তি, এটা 1998 সালেই ভারত আর শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত হয়ে যায়। কিন্তু এই যে FTA যেটা সাইন করা হয়েছিল 1998 সালে, সেটা কার্যকর হয়, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন হয় 2000 সালে। এটাই আসে যে কত সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আর কি কার্যকর হয়, 2000 সালে, এটা মনে রাখবে। আর এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দ্বারা কি করা হয়, যে এক দেশ থেকে অন্য দেশে যখন বাণিজ্য চলবে, জিনিসপত্র আসবে, তখন তার মধ্যে ট্যাক্স ভারত সরকার অতটা ট্যারিফ লাগাবে না, ঠিক আছে। একটা মূল্য শ্রীলঙ্কার মধ্যে আছে 100 টাকা, ঠিক আছে। শ্রীলঙ্কা থেকে যখন ভারতে আসবে, তাহলে ভারত সরকার যদি এই বস্তুর উপরে, যেই বস্তুটির দাম 100 টাকা, এই বস্তুটির মধ্যে যদি ট্যারিফ লাগিয়ে দেয়, ঠিক আছে, আরও শুল্ক লাগিয়ে দেয়, ট্যাক্স লাগিয়ে দেয়, ধরো 25% ট্যাক্স লাগিয়ে দিল, তাহলে হয়ে যাবে ভারতে যখন এই জিনিসটা বিক্রি হবে তখন 125 টাকায় বিক্রি হবে, তাই না। আর ভারতে যখন এত দাম বেশি হয়ে যাবে তখন ভারতীয়রা কিনতে যাবে না, কিনতে যাবে। তাহলে ভারত সরকার যদি এখন দুটি দেশের মধ্যে একটা চুক্তির মাধ্যমে এমন হয়ে যায় যে এই দেশেও এই দেশকে যখন জিনিসপত্র পাঠাবে তখন এই দেশে কোনো ট্যাক্স রাখবে না, আবার এই দেশ থেকেও যখন এই দেশে কোনো জিনিস যাবে তখন এই দেশে কোনো ট্যাক্স বসাবে না, শুল্ক বসাবে না, ঠিক আছে, ছাড় দিবে। তাহলে তখন এই 100 টাকার জিনিস যখন এই আমাদের দেশেও 100 টাকায় বিক্রি হবে, তখন মানুষ সহজেই কিনতে পারবে, আর তার দ্বারা এই দেশ থেকে এই দেশে সহজেই জিনিসপত্র বিক্রি হতে থাকবে বেশি পরিমাণে, তাই না। তাহলে বাণিজ্য বাড়তে থাকবে, যত কম দামি জিনিস এক দেশ থেকে অন্য দেশে যাবে তত মানুষরা কিনতে পারবে, আর তার দ্বারা বাণিজ্য দুই দেশের মধ্যে আরও বেশি চলবে। তাহলে এর জন্যই এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অসামরিক পারমাণবিক চুক্তি, এটাও ভারত আর শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত হয়। এটা কত সালে স্বাক্ষরিত হয় মনে রাখবে, 2015 সালে, ঠিক আছে। 2015 সালে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে এই অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে এই দুটি চুক্তি মনে রাখবে, মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয় 2000 সালে, আর অসামরিক পারমাণবিক চুক্তি 2015 সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত হয়, ঠিক আছে।
তাহলে এছাড়াও ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে সম্পর্ক সেটা দেওয়া আছে একবিংশ শতাব্দীতে, অর্থাৎ 2000 সালের পর থেকে। তাহলে ভারত কিন্তু তার যে নেইবারহুড ফার্স্ট পলিসি আছে, ঠিক আছে, নেইবারহুড ফার্স্ট পলিসির দ্বারা ভারত সর্বদা প্রতিবেশী দেশকে কী করে, যে অগ্রাধিকার দেয়, প্রতিবেশী দেশকে অনেক সুযোগ সুবিধা দেয়। যেমন শ্রীলঙ্কা যখন কোভিড-19 অর্থাৎ কোভিড-19 পরিস্থিতি হয়েছিল, প্যান্ডামিক সৃষ্টি হয়েছিল, মহামারী, তখন কিন্তু ভারত থেকে অনেক কোভিশিল্ড ভ্যাকসিন কিন্তু পাঠানো হয়েছিল শ্রীলঙ্কায়। তাছাড়াও 2021 থেকে 22-এর মধ্যে কোভিড-19 বলো, আর যে শ্রীলঙ্কার মধ্যে আর্থিক সংকট দেখা দিয়েছিল, সেই শ্রীলঙ্কার যে আর্থিক সংকটের সময়ও কিন্তু ভারত সরকার অনেক ঋণ দিয়েছিল এই শ্রীলঙ্কাকে। $3.8 বিলিয়ন কিন্তু ঋণ দিয়েছিল এই শ্রীলঙ্কাকে। তাহলে এই যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, সেটা তো একদিক দিয়ে ভালো দেখা যাচ্ছে, কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছু সমস্যাও আছে। যেমন কি কি সমস্যা? 1 নম্বর হচ্ছে মৎস্যজীবীদের সমস্যা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মৎস্যজীবীদের নিয়ে কিন্তু একটা ডিসপিউট দেখা যায়। সেটা কি এখন আলোচনা করব। তাহলে মৎস্যজীবীদের ফার্স্ট সমস্যা কি? 1 নম্বর হচ্ছে, মনে রাখবে, যে মৎস্যজীবীদের সমস্যা। তাহলে দেখো, ভারত এবং শ্রীলঙ্কার যদি ম্যাপটা দেখো, ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে, ঠিক আছে, তামিলনাড়ু থেকে, এই জায়গাটায় তামিলনাড়ু স্টেট আছে আমাদের, তামিলনাড়ু থেকে যে জেলেরা, মাছুয়ারা, তারা মাছ ধরতে আসে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আবার শ্রীলঙ্কা থেকেও মাছ ধরতে নামে এখানে। তাহলে এই যে সীমানাটা, মাঝখানে যে জল আছে, এখানে অনেক সময় মাছুয়ারা মাছ ধরতে ধরতে এক্সক্লুসিভ যে ইকোনমিক জোন আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, EEZ, ঠিক আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে এই EEZ এর মধ্যে কিন্তু একটা দেশের, এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যেই একটা দেশ কী করতে পারে, তার আর কি মৎস্য যে কোনো কিছু করতে পারে, মৎস্য ধরতে পারে। কিন্তু এক দেশ নিজের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ছাড়িয়ে যখন অন্য দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করে যায়, তখন কিন্তু কি হয়, যে ধরো ভারত থেকে কোনো জেলে আমাদের ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ছাড়িয়ে শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পৌঁছে গেল, তখন কিন্তু সেখানে সেই জেলেদেরকে ধরে ফেলে এবং জেলে পুরে দেয়, আর অনেক সময় ছেড়ে দেওয়া হয়। তাহলে এই যে জেলেরা এক জায়গা থেকে মাছ ধরতে ধরতে অন্য দেশের টেরিটরিতে পৌঁছে যায়, তার দ্বারা কিন্তু সেখানের যে লোকেরা থাকে তারা ধরে নেয়, ডিটেইন করে নেয়। তাহলে এর দ্বারা কিন্তু সমস্যা দেখা দেয়, কারণ এখানের মধ্যে একটা জায়গা বুঝতে পারে না অনেক সময় আর কি জেলেরা, তারা মাছ মারতে মারতে চলে আসে। তাহলে এটা একটা সমস্যা দেখা যায়। তারপরে হচ্ছে চীনের প্রভাব। 2 নম্বর সমস্যা কি, যে চীনের প্রভাব, চীনের প্রভাব। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কের মধ্যে একটা ব্যাঘাত হচ্ছে, চীনের প্রভাব কিন্তু শ্রীলঙ্কার উপরে বেড়ে যাচ্ছে। আর শ্রীলঙ্কার মধ্যে একটা পোর্ট আছে, সেটা হচ্ছে হাম্বানটোটা পোর্ট, হাম্বানটোটা, ঠিক আছে। হাম্বানটোটা পোর্ট কিন্তু চীনের কাছে এখন 99 বছরের জন্য লিজে আছে। তাহলে এই যে তারপরে চীন কি করে, যে চীন দরিদ্র যে দেশগুলি আছে সেই দরিদ্র দেশগুলিকে কি করে, যে ঋণের জালে জড়িয়ে ফেলে। যেমন শ্রীলঙ্কা একটি দরিদ্র বলতে পারো উন্নয়নশীল বা অনুন্নত একটা দেশ, এই দেশকে কী করে, যে অনেক ঋণ দেয়, আর যখন কোনো দেশ সেই ঋণ চুকাতে না পারে তখন সেই দেশের কাছ থেকে কিছু নিয়ে নেয়। যেমন হাম্বানটোটা পোর্ট 99 বছরের জন্য লিজে নিয়ে নিল। তাহলে এর দ্বারা কী হয়, যে কোনো একটা দেশের উপরে তার আধিপত্য বিস্তার করতে থাকে। বোঝা গেল? তাহলে ভারতের পক্ষে এটা একটা সমস্যা, যে ভারত চায় না, ঠিক আছে, যে চীন এখানে তার প্রভাব বৃদ্ধি করুক। ভারতের নিরাপত্তার পক্ষে এটা কিন্তু একটা খারাপ দিক, ঠিক আছে। তাহলে ভারতের পক্ষে একটা খারাপ দিক হচ্ছে যে শ্রীলঙ্কার মধ্যে চায়নার যে প্রভাব
চীনের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা ভারত চায় না যে চীন এখানে শ্রীলঙ্কার মধ্যে তার প্রভাব বৃদ্ধি করুক। এর জন্য ভারতও কী করে, যে ভারতও শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কাকে সহায়তা করে, সাহায্য সহযোগিতার মাধ্যমে শ্রীলঙ্কাকে ভারতের দিকে রাখে, যে যাতে চীনের প্রভাব ততটা না পড়তে পারে শ্রীলঙ্কার উপরে। কিন্তু চীন তো চীনই, চীনের প্রভাব কিন্তু সারা বিশ্বে এখন বাড়ছে দবদবা। ভারত মহাসাগরেও চীনের একটা স্ট্র্যাটেজি আছে, যে ভারতকে ঘেরার জন্য একটা কৌশল আছে, সেটা হচ্ছে স্ট্রিং অফ পালস। এই স্ট্রিং অফ পালস এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ভারতকে ঘেরাও করার জন্য। ভারতের চারিদিকে, ভারত মহাসাগরের মধ্যে বিভিন্ন দেশে তার নিজের, যেমন পাকিস্তানের মধ্যে, তারপরে শ্রীলঙ্কার মধ্যে হাম্বানটোটা, মায়ানমারে, এই সমস্ত দেশের মধ্যে নিজের কোনো ঘাঁটি স্থাপন করে, ঠিক আছে, ভারতকে যাতে চারপাশ দিয়ে ঘেরা যায় তার ব্যবস্থা করছে। এবং ভারতও তার বিরুদ্ধে, এই স্ট্রিং অফ পালসের বিরুদ্ধে একটা কৌশল ব্যবহার করেছে, সেটা হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড। নেকলেস অফ ডায়মন্ড, ঠিক আছে। তাহলে স্ট্রিং অফ পালস এটা হচ্ছে চীনের একটা কৌশলগত পদ্ধতি ভারতকে ঘেরার জন্য। এবং ভারত এই চীনের যে এই কৌশলটা তাকে খণ্ডিত করার জন্য এর বিরুদ্ধে ভারত গঠন করে নেকলেস অফ ডায়মন্ড। ভারতও বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে তার ঘাঁটি স্থাপন করে কৌশলগত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে ওমান, ঠিক আছে, তারপরে শ্রীলঙ্কার মধ্যে, এইসব জায়গার মধ্যে নিজের ঘাঁটি স্থাপন করে কী করছে, যে তার প্রভাব বিস্তার করছে। তাহলে এইভাবে কিন্তু ভারত এবং চীনের যে প্রভাব সেটা ভারত মহাসাগরে বেড়ে যাচ্ছে, আর তাকে প্রতিহত করার জন্য ভারতও আর কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। তাহলে এই যে চীনের যে প্রভাবটা শ্রীলঙ্কার বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু ভারত চায় না। তাহলে এটা হচ্ছে চীন এবং কি শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে একটা সমস্যা। দুইটা সমস্যা বলে দিলাম, একটা হচ্ছে মৎস্যজীবীদের সমস্যা, আর একটা হচ্ছে চীনের প্রভাব। এই দুটি কিন্তু ভারতের জন্য ঠিক না। আর একটা এখানের মধ্যে একটা টাপুর মতো আছে একটা জায়গা, কচ্ছদ্বীপু। এই কচ্ছদ্বীপু জায়গাটা নিয়েও অনেক বিতর্ক হয় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, ঠিক আছে। ইন্দিরা গান্ধী এটা দিয়ে দিয়েছিল এই শ্রীলঙ্কাকে, এটা নিয়ে বর্তমানেও এখন অনেক কথাবার্তা চলে, যে তামিলনাড়ু সরকার চাপ দেয় কেন্দ্র সরকারকে, ভারত সরকারকে, যে কাচ্ছদ্বীপু যে জায়গাটি আছে একটা টাপুর মতো, সেটা এখন ভারত যাতে নিয়ে আসে নিজের কাছে। কিন্তু এটা ইন্দিরা গান্ধী তখন দিয়ে দিচ্ছিল এই শ্রীলঙ্কাকে গিফট হিসেবে। তাহলে এটা নিয়ে এখন অনেক বিতর্ক হয়। তাহলে এটা এখন যাচ্ছি না। তাহলে এটা তোমরা শুধু মনে রাখবে যে ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আমি যা যা আলোচনা করলাম, কী কী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, LTTE সম্পর্কে কী বললাম, আর এই সমস্যা দুইটা সম্পর্কে যা বললাম, তোমরা এতটুকু মনে রাখবে। তাহলে আশা করি তোমাদের এই ভারত শ্রীলঙ্কা সম্পর্কের মধ্যে যে কোনো কোশ্চেন আসো তোমরা করতে পারবে। তাহলে এর পরের দিন ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস, ওরা আরও ইন্টারেস্টিং হবে ক্লাসটি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।